নমস্কার বন্ধুরা, বাংলা গল্পে সোনাঝুরিতে সকলকে স্বাগত। শুধু বন্ধুরা, ভিন্ন স্বাদের গল্প শুনুন, সঙ্গে থাকুন এবং উপভোগ করুন। আজ আমরা সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি সুন্দর গল্প শুনব। আজকের গল্প সেই অদ্ভুত লোকটা। এক একটা মানুষের কিছুতেই বয়সটা ঠিক বোঝা যায় না। 40ও হতে পারে, 65ও হতে পারে। ঠিক এরকমই একটা লোক বসে থাকে পার্ক সার্কাস ময়দানে প্রত্যেক শনিবার। লোকটি পরে থাকে একটা সাদা সরু পায়জামা আর একটা রংচঙে জামা, মুখে কাঁচা বাঁকা দাড়ি, চোখে চশমা, মাথায় একটা চ্যাপ্টা টুপি। গনগনে রোদের মধ্যেও লোকটি পার্কের বেঞ্চে দুপুরবেলা বসে থাকে, এক দৃষ্টি চেয়ে থাকে ঘাসের দিকে। স্কুল থেকে বাড়ি ফেরার সময় দীপু মাঝে মাঝে পার্ক সার্কাস ময়দানের ভেতর দিয়ে শর্টকাট করে। লোকটিকে দেখে কেমন যেন অদ্ভুত লাগে। একই রকম পোশাক, প্রত্যেক শনিবার ঠিক একই জায়গায় বসে থাকে কেন এই মানুষটা? সব সময় ও একলা থাকে, কেউ ওর পাশে বসে না। একদিন ছুটির পর বৃষ্টির মধ্যে স্কুল থেকে বেরিয়েছে দীপু। পার্কের রেলিং টপকে দৌড় লাগাতে গিয়ে আছাড় খেয়ে পড়ল। তাড়াতাড়ি উঠে ছড়িয়ে পড়া বইপত্রগুলো গুছিয়ে নিচ্ছে। এমন সময় দেখল একটু দূরের বেঞ্চে সেই দাড়িওয়ালা কালো চশমা পরা লোকটা তাকিয়ে আছে তার দিকে। দীপুর সঙ্গে চোখাচোখি হতেই লোকটা হাতছানি দিয়ে তাকে ডাকছে। দীপুর এখন মোটেই বৃষ্টিতে ভিজতে ভিজতে লোকটার সঙ্গে কথা বলার ইচ্ছে নেই। কিন্তু এই লোকটা বা শুধু শুধু এখানে বসে বৃষ্টিতে ভিজছে কেন? দীপুর কৌতূহল হলো। সে এগিয়ে গেল লোকটার কাছে। লোকটি বলল, ইস্টুম কিস্টুম ধ্রুক ধ্রুক। এ আবার কীরকম ভাষা? এই লোকটি কি কাবুলিওয়ালা নাকি? চেহারা দেখে তো তা মনে হয় না। লোকটি রোগা পাতলা চেহারা। দীপু কখনো রোগা কাবুলিওয়ালা দেখেনি। দীপু বলল, কিয়া, হাম নেই জানতা। লোকটা এবারে দুটো আঙ্গুল তুলে জিজ্ঞাসা করল, হিন্দি, বাংলা? দীপু বলল, বাংলা। এবারে লোকটা ভাঙা ভাঙা উচ্চারণে বলল, বেশ কথা, আমি বাংলা জানে। এই লিজিয়ে খোকাবাবু, চকলেট খাও। লোকটা তার জামার পকেট থেকে একটা আধ ভাঙা চকলেটের টুকরো বার করে দীপুর দিকে এগিয়ে দিল। দীপুর হাসি পেল। লোকটা কি তাকে ক্লাস 6-7 ছেলেদের মতো বাচ্চা ছেলে পেয়েছে? ভুলিয়ে ভালিয়ে ঘুমের ওষুধ মেশানো চকলেট খাইয়ে তারপর চুরি করে নিয়ে যাবে। দীপু এখন ক্লাস 9-এ পড়ে। সে ইচ্ছে করলে এই রোগা লোকটিকে ল্যাং মেরে ফেলে দিতে পারে। দীপু বলল, আমি চকলেট খাবো না। আপনি ডাকলেন কেন? লোকটা চকলেটটা নিজের মুখে ভরে দিয়ে বলল, তোমারা নাম তো দীপক মিত্রা আছে, তাই না? দীপু একটু অবাক হলো। লোকটা তার নাম জানলো কি করে? লোকটা তার সঙ্গে ভাব জমাতেই বা চাইছে কেন? তবু সে বলল, মিত্রা নয়, মিত্র। আমি আর বৃষ্টিতে ভিজতে পারছি না। কি বলতে চান চটপট বলুন। লোকটা হঠাৎ ছাড়া মুখে হাসি ছড়িয়ে ফেলল। তারপর বলল, তোমাকা আমার খুব ভালো লাগলো। তুমি আমার বাড়িতে যাবে? বেশি দেরি হবে না, স্রেফ আধ ঘন্টা থাকবে। দীপুর মনে হলো এ লোকটা তো তাহলে সত্যিই ছেলে ধরা। স্কুলের কাছে বসে থাকে, ভুলিয়ে ভালিয়ে ছেলেদের নিয়ে যেতে চায়। দীপুদের স্কুলের ক্লাস 8-এর ছেলে অর্ণব সরকার গত মাসে নিরুদ্দেশ হয়ে গেছে। তাকেও কি এই লোকটা ধরে নিয়ে গেছে নাকি? দীপুর কিন্তু একটুও ভয় হলো না। সে বলল, আমাকে আপনার বাড়িতে নিয়ে যাবেন কেন? আমি মাছ খাই না, শুধু মাংস খাই। আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ একসঙ্গে মেখে খাই। দুধ আর কোকো একসঙ্গে মিশিয়ে খাই। এসব খাওয়াতে পারবে? তখন লোকটা হো হো করে হেসে উঠে বলল, আমি তোমাকে মোরগ মশাল্লাম খাওয়াবো, ঠান্ডা লস্যি খাওয়াবো, যদি তুমি একটু কাম করতে পারো। ধ্যাৎ, বলে দীপু আবার চলতে শুরু করলো। লোকটা তখনও হাসতে লাগলো জোরে জোরে।
দীপু আর পেছনে ফিরে তাকালো না। একটুখানি যেতে না যেতেই কোথা থেকে একটা মস্ত বড় কুকুর তেড়ে এলো দীপুর দিকে। গলায় বেল্ট বাঁধা একটা অ্যালসেশিয়ান, কারোর বাড়ি পোষা কুকুর হঠাৎ বেরিয়ে এসেছে। দীপু এমনিতে কুকুর দেখে ভয় পায় না, কিন্তু এই কুকুরটা তেড়ে আসছে তার দিকেই। পার্কে আর কোনো লোকজন নেই, কুকুরের সঙ্গে ছুটেও পারা যায় না। দীপু তাড়াতাড়ি আরেকটা বেঞ্চের ওপর উঠে দাঁড়ালো। কুকুরটাও সেখানে এসে যেই দীপুর ওপর ঝাঁপিয়ে পড়তে যাবে, অমনি একটা লাল রঙের দড়ির ফাঁস এসে পড়ল কুকুরটার গলায়। দীপু দেখল সেই কালো চশমা পরা লোকটি দড়ি খুঁড়ে কুকুরটিকে বেঁধে ফেলেছে। তারপর কুকুরটাকে টানতে টানতে নিজের কাছে নিয়ে গিয়ে লোকটা তার গলা থেকে ফাঁস খুলে দিল। তারপর কুকুরটার মাথায় একটা চাপড় মেরে বলল, যা ভাগ। অত বড় কুকুরটা এখন দারুণ ভয় পেয়ে লেজ গুটিয়ে প্রাণপণে দৌড়ে পালিয়ে গেল। লোকটা আবার দীপুর দিকে হাতছানি দিয়ে বলল, ইধারে এসো দীপু বাবু। দীপু বলল, থ্যাংক ইউ, আমার বাড়ি ফেরার দেরি হয়ে যাচ্ছে। লোকটি উঠে দাঁড়িয়ে বলল, ভয় নেই দীপক বাবু, 1 মিনিট ঠাড়ো, একটা কথা বলি না। তোমাকে একটা চিজ দিতে চাই, বহুত দামি চিজ। দামি চিজ মানে? দামি চিজ মানে দামি চিজ। সেটা আমাকে দেবেন কেন? দেব, তোমাকে আমার পছন্দ হয়েছে সেই জন্য। তার বদলে তোমাকেও একটা কাজ করতে হবে। যাবে আমার বাড়িতে? না, স্কুল থেকে ঠিক সময়ে বাড়ি না ফিরলে আমার মা চিন্তা করবেন। তাছাড়া আমি বৃষ্টিতে ভিজে যাচ্ছি, সামনেই আমার পরীক্ষা। ঠিক আছে, বৃষ্টি থামিয়ে দিচ্ছি, এই দেখো, 1 2 3। হাতে সেই লাল রঙের দড়িটা শূন্যে ছুঁড়ে দিয়ে লোকটা 5 পর্যন্ত গুনে বলল, এই দেখো, বৃষ্টি বেঁধে ফেলেছি আমি, এবার রোদ উঠবে। বৃষ্টি সত্যিই থেমে গেল, যদিও আগে থেকেই একটু কমে আসছিল। টিপু হেসে বলল, আপনি বুঝি কুকুরের মতন বৃষ্টির গলা তো দড়ি বাঁধতে পারেন? হে হে হে, আপনি বৃষ্টি কমে গেছে। লোকটা বলল, তোমাকে আমি আরেকটা চিজ দেখাচ্ছি। তুমি এই দড়িটাতে হাত দাও। দীপু সাবধান হয়ে গিয়ে বলল, না না, আমি হাত দেব না। ঠিক আছে, ওই গাছটায় হাত দাও। কেন, তাতে কি হবে? দিয়ে দেখো না। লোকটা তার হাতের দড়িটা দিয়ে গাছের গায়ে একটা মারল। তারপর দীপু সেই গাছটার গায়ে হাত ছোঁয়াতে দারুণ চমকে উঠল। দীপুর সারা শরীরটা ঝনঝন করে উঠছে, ঠিক কারেন্ট লাগলে যেমন হয়। গাছের গায়ে তো কখনো কারেন্ট থাকতে পারে না। এই লোকটা তাহলে ম্যাজিক দেখাচ্ছে দীপুকে। ঠিক দীপুর মনের কথাটা বুঝতে পেরেই লোকটা বলল, এসব ম্যাজিক নেই, ম্যাজিক নেই, আসল জিনিস আছে। আর একটা দেখবে, ওই দেখো, আসমান দিয়ে একটো এরোপ্লেন যাচ্ছে। যাচ্ছে তো। দীপু ওপরের দিকে তাকিয়ে দেখল, প্রায় তাদের মাথার উপর দিয়ে একটা প্লেন উড়ে যাচ্ছে। সে লোকটা লাল দড়িটা ছুঁড়ে দিয়ে শূন্যের দিকে, তারপর বলল, যাহ, প্লেনটা অমনি অদৃশ্য হয়ে গেল। এবারে গা ছমছম করে উঠল দীপুর। এ কার পাল্লায় পড়ল রে সে? এই সময় পার্কটা এতটাই ফাঁকা কেন? লোকটা যদি দীপুকেও ওই দড়িতে বেঁধে ফেলে? দীপু শুকনো গলায় জিজ্ঞাসা করল, কি হলো প্লেনটার? ধ্বংস হয়ে গেল? না না, ধ্বংস হবে কেন? তাহলে তো ভেতরের আদমিগুলো ক্ষতি হবে। আমি তো কোনো মানুষের ক্ষতি করি না, আমি শুধু তোমার আঁখ থেকে মুছে দিলাম এরোপ্লেনটাকে। শোনো দীপকবাবু, আমি তোমাকে যে চিজ দেব বলেছিলাম তা কোনো ऐसा চিজ নয়। তোমাকে দেব আসলি চিজ, তা হলো জ্ঞান। তুমি আমার কাছ থেকে এই জ্ঞান যদি নাও, তবে তুমি আন্ধারে দেখতে পাবে। 3 দিন কিছু না খেয়েও ভুকা লাগবে না, আরও অনেক কিছু পারবে।
ঠিক আছে, শিখিয়ে দিন। আভি তো হবে না, 2-1 ঘন্টা টাইম লেগে যাবে। তার আগে তোমাকে একটু কাম করতে হবে। কি কাজ বলুন? তুমি আমাকে একটা দাওয়াই খাওয়াবে। দাওয়াই মানে ওষুধ? হ্যাঁ হ্যাঁ, আমার বাড়িতে সেই ওষুধ আছে। খুব দামি হেকেমি ওষুধ। 5 ফোঁটা তাজা রক্ত মিশিয়ে সেই ওষুধ তৈয়ারি করতে হয়। 14-15 বছরের বুকের রক্ত। সেইটুকু রক্ত আমাকে দেবে? রক্ত? হ্যাঁ, মাত্র 5 ফোঁটা। আসলে হয়েছে কি জানো, আমি তো শুধু রোদ্দুর খাই। রোদ না থাকলে আমি দুলা হয়ে যাই। তখন ওই দাওয়াই খেতে হয়। আপনি রোদ্দুর খান কেন? হ্যাঁ দীপকবাবু, আমি কিছু খাবার খাই না। রোদ্দুর খেলেই আমার শরীর খুব তাজা থাকে। মুশকিল হয় এই বর্ষাকালে। এক একদিন রোদই থাকে না, শুধু মেঘ, শুধু বৃষ্টি। তখন আমি দুলা হয়ে যাই। আপনি তো ইচ্ছা করলেই বৃষ্টি থামিয়ে দিতে পারেন। বৃষ্টি বন্ধ করে দিয়ে রোদ খাবেন। আরে বাপ রে বাপ, সে কি কখনো হয়? বর্ষাকালে যদি বৃষ্টি বন্ধ হয়ে যায় তবে কত ক্ষতি হবে। চাষবাস হবে না, ধান গম হবে না, কত কত লোক খেতে পাবে না। আমার একলা সুখের জন্য কি আমি বৃষ্টি বন্ধ করতে পারি? তুমি আমায় একটু দাওয়াই খাইয়ে দাও, স্রেফ 5 ফোঁটা রক্ত। দীপু খানিকক্ষণ হাঁ করে লোকটার মুখের দিকে তাকিয়ে রইল। তারপর আস্তে আস্তে বলল, অনেক দেরি হয়ে গেছে। আমার মা খুব চিন্তা করবেন। আমি কাল যদি আপনার বাড়িতে যাই? কাল মাকে বলে আসবো যে একটু দেরি হবে। কাল ঠিক আসবে? হ্যাঁ আসবো। আপনি ভাববেন না যে আমি 5 ফোঁটা রক্ত দিতে ভয় পাই। আমি আজকে এখন বাড়ি যাব। তাহলে এসো কালকে। দীপু বারবার পেছনে তাকাতে তাকাতে চলে গেল পার্কটা পেরিয়ে। লোকটা একই জায়গায় দাঁড়িয়ে আছে। বৃষ্টি নেমে গেল আবার। দীপু অবশ্য ঘটনাটা বাড়িতে কারোকে বলল না। কিন্তু লোকটা তাকে দারুণ দারুণ ম্যাজিক শিখিয়ে দেবে ভেবে সে খুবই উত্তেজিত হয়ে রইল। 5 ফোঁটা রক্ত তো অতি সামান্য ব্যাপার। সেদিন বিকেল থেকে সারা রাত বৃষ্টি হলো। পরের দিনও সেই একই রকম বৃষ্টি। সেদিন রবিবার, স্কুল বন্ধ। তবু বিকেলের দিকে একটা বন্ধুর সঙ্গে দেখা করার নাম করে সে চলে আসে সেই পার্কে। সেই লোকটা নেই। এত বৃষ্টির মধ্যেও কেউই পার্কে আসেনি। খানিকক্ষণ অপেক্ষা করে চলে এলো দীপু। এরপর পরপর কদিন চলল খুব বৃষ্টি। আকাশে রোদই ওঠে না। দীপুর খালি মনে হলো সেই লোকটা কিছু না খেয়ে আছে, আরও দুর্বল হয়ে গেছে। ওষুধ খাবে কি করে? অন্য কোনো ছেলে কি 5 ফোঁটা রক্ত দেবে? বৃষ্টির জন্য স্কুল বন্ধ হয়ে রইল 2 দিন। তারপরে শনিবার দীপু ছুটির পরেই দৌড়ে এলো পার্কে। লোকটা আজও বসে নেই তার সেই নিজের জায়গায়। কিন্তু সেই বেঞ্চটার উপরে একটা লাল রঙের দড়ি পড়ে আছে। এটা কি সেই ম্যাজিকের দড়ি লোকটা দীপুর জন্য রেখে গেছে? কিন্তু দীপু সেই দড়িটা ছুঁয়ে কিছু করতে পারল না। লোকটা তো তাকে তার সেই জ্ঞান কিংবা ম্যাজিক শিখিয়ে যায়নি। লোকটিকে আর কোনোদিন দেখতে পায়নি দীপু। তো বন্ধুরা, এই ছিল সুনীল গঙ্গোপাধ্যায়ের ভারী সুন্দর একটি মজার গল্প। গল্প পাঠ যদি ভালো লাগে চ্যানেলটির সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।